নমস্কার, আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের নিবেদন নষ্ট মেয়ের উপাখ্যান। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমার মতে সব মেয়েরাই ভালো, কোনো মেয়ে মন্দ নয়। আমাদের সমাজ কিছু মেয়ের গায়ে খারাপ তকমা এঁটে দেয়, যা একান্তই অনুচিত। যুগে যুগে মানব সমাজে বঞ্চিত লাঞ্ছিত দেহ উপজীবিনী নারীদের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। প্রাচীনকাল থেকেই ধর্ম, অর্থ আর কামকে গৃহস্থরা মুখ্য হিসেবে মনে করেছে। এমনকি কামই প্রধান পুরুষার্থ হিসেবে গণ্য হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষের ব্যতিক্রম নয়। পুরুষ শাসিত সমাজে নারীবাদ মাঝে মাঝেই মাথাছাড়া দিয়ে উঠলেও আজও নারীরা সমান অধিকার পাননি। আজকের এই বিশ্বায়নের যুগে মতাদর্শগতভাবে সমাজ পরিবর্তনের ফলশ্রুতিতে যৌনতা সংক্রান্ত ভাবনায় এসেছে আমূল পরিবর্তন। সমাজে প্রান্তিক এই নারীদের অনেকে যৌনকর্মীর অভিতা পেতে চান। দারিদ্র, প্রতারণা কিংবা মাফিয়া চক্রের শিকার হয়ে যারা অনিচ্ছায় যুক্ত এই বৃত্তিতে, তাঁরা কি কেবলই নষ্ট? তারা কি মিলতে পারবে সমাজের মূল স্রোতে? আপনারা কি বলেন? আমরা রইব আপনাদের অপেক্ষায়। আপনারা শুনছেন গল্প বিচারক, আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে শুনেছিলেন, গতরাত্রের ঘটনার পর সর্বশান্ত হইয়া ছেলেকে লইয়া ক্ষীরোদা কুয়ায় ঝাঁপ দিল। প্রতিবেশীরা কুয়ার নিকট আসিয়া ক্ষীরোদা এবং শিশুটিকে ওপরে তুলিল বটে, শিশুটি মরিয়া গেল। হাসপাতালে গিয়া অবচেতন ক্ষীরোদা আরোগ্য লাভ করিল বটে, তবে আপন শিশুর হত্যা অপরাধে ম্যাজিস্ট্রেট তাহাকে সেশনে চালান করিয়া দিলেন। অপরদিকে জর্জ মোহিতমোহন যৌবনকালে কেবলই কুস্বভাবের অধিকারী ছিলেন এবং তাহাকে দেখিয়া অসহায় প্রতিবেশী বিধবা হেম তাহার নির্জন ঘরে বসিয়া সকালে বিকেলে সন্ধ্যাবেলায় পরিপাটি বেশধারী মোহিতমোহনকে মনে মনে সকল প্রকার মহিমায় মণ্ডিত করিয়া তাহার কল্পনা স্বর্গে দেবতা করিয়া খেলা করিত। আজ দ্বিতীয় পর্ব। আপনারা শুনছেন গল্প বিচারক। এক একদিন সন্ধ্যার সময় দেখিতে পাইত মোহিতের ঘর আলোকে উজ্জ্বল, নর্তকীর নূপুরনিঙ্কন এবং বামাকণ্ঠের সঙ্গীতধ্বনিতে মুখরিত। সেদিন সে ভীতিস্থিত চঞ্চল ছায়াগুলির দিকে চাইয়া চাইয়া বিনিদ্র সতৃষ্ণ নেত্রে দীর্ঘরাত্রি জাগিয়া বসিয়া কাটাইত। তাহার ব্যথিত পীড়িত হৃৎপিণ্ড পিঞ্জরের পক্ষীর মতো বক্ষপঞ্জরের উপর দুর্দান্ত আবেগে আঘাত করিতে থাকিত। সে কি তাহার কৃত্রিম দেবতাটিকে বিলাসমত্ততার জন্য মনে মনে ভৎসনা করিত, নিন্দা করিত? তাহা নহে। অগ্নি যেমন পতঙ্গকে নক্ষত্রলোকে প্রলোভন দেখাইয়া আকর্ষণ করে, মোহিতের সেই আলোকিত গীতবাদ্য বিক্ষুব্ধ প্রমোদমদিরোচ্ছ্বসিত কক্ষটি হিমশশীকে সেইরূপ স্বর্গ মরীচিকা দেখাইয়া আকর্ষণ করিত। সে গভীর রাত্রে একাকিনী জাগিয়া বসিয়া সেই অদূর বাতায়নের আলোক ছায়া ও সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা ও কল্পনা লইয়া একটি মায়া রাজ্য গড়িয়া তুলিত। এবং আপন মানুষ পুত্তলিকাকে সেই মায়াপুরীর মাঝখানে বসাইয়া বিস্মিত বিমুগ্ধ নেত্রে নিরীক্ষণ করিত এবং আপন জীবন যৌবন সুখ দুঃখ ইহকাল পরকাল সমস্তই বাসনার অঙ্গারে ধূপের মতো পুরাইয়া সে নির্জন নিস্তব্ধ মন্দিরে তাহার পূজা করিত। সে জানিত না তাহার সম্মুখবর্তী ওই হর্মবাতায়নের অভ্যন্তরে
ওই তরঙ্গিত প্রমোদ প্রবাহের মধ্যে এক নিরতিশয় ক্লান্তি, গ্লানি, পঙ্কিলতা, বিভৎসই ক্ষুধা ও প্রাণক্ষয়কর দাহ আছে। ওই বিতনিদ্র নিশাচর আলোকের মধ্যে যে এক হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাস্য প্রলয় ক্রিয়া করিতে থাকে, বিধবা দূর হইতে তাহা দেখিতে পাইত না। হেম আপন নির্জন বাতায়নে বসিয়া তাহার এই মায়া স্বর্গ এবং কল্পিত দেবতাটিকে লইয়া চিরজীবন স্বপ্নাবেশে কাটাইয়া দিতে পারিত, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেবতা অনুগ্রহ করিলেন এবং স্বর্গ নিকটবর্তী হইতে লাগিল। স্বর্গ যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল, তখন স্বর্গও ভাঙিয়া গেল এবং যে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গ গড়িয়াছিল, সেও ভাঙিয়া ধূলিসাৎ হইল। এই বাতায়নবাসিনী মুগ্ধ বালিকাটির প্রতি কখন মোহিতের লালায়িত দৃষ্টি পড়িল, কখন তাহাকে বিনোদচন্দ্র নামক মিথ্যা স্বাক্ষরে বারংবার পত্র লিখিয়া অবশেষে একখানি সশঙ্ক উৎকণ্ঠিত অশুদ্ধ বানান ও উচ্ছ্বসিত হৃদয়াবেগপূর্ণ উত্তর পাইল, এবং তাহার পর কিছুদিন ঘাত প্রতিঘাতে, উল্লাসে সংকোচে, সন্দেহে সম্ভ্রমে, আশায় আকাঙ্ক্ষায় কেমন করিয়া ঝড় বহিতে লাগিল। তাহার পরে প্রলয় সুখ উন্মত্ততায় সমস্ত জগৎ সংসার বিধবার চারিদিকে কেমন করিয়া ঘুরিতে লাগিল, এবং ঘুরিতে ঘুরিতে ঘূর্ণন বেগে সমস্ত জগৎ অমূলক ছায়ার মতো কেমন করিয়া অদৃশ্য হইয়া গেল, এবং অবশেষে কখন একদিন অকস্মাৎ সেই ঘূর্ণায়মান সংসার চক্র হইতে বেগে বিচ্ছিন্ন হইয়া রমণী অতি দূরে বিক্ষিপ্ত হইয়া পড়িল। সে সকল বিবরণ বিস্তারিত করিয়া বলবার আবশ্যক দেখি না। একদিন গভীর রাত্রে পিতা, মাতা, ভ্রাতা এবং গৃহ ছাড়িয়া হেমশশী বিনোদচন্দ্র ছদ্মনামধারী বহিতের সহিত এক গাড়িতে উঠিয়া বসিল। দেব প্রতিমা যখন তাহার সমস্ত মাটি এবং খড় এবং রাংতার গহনা লইয়া তাহার পার্শ্বে আসিয়া সংলগ্ন হইল, তখন সে লজ্জায় ধিক্কারে মাটিতে মিশিয়া গেল। অবশেষে গাড়ি যখন ছাড়িয়া দিল, তখন সে কাঁদিয়া মোহিতের পায়ে ধরিল, বলিল, ওগো ওগো পায়ে পড়ি, আমাকে আমার বাড়ি রেখে এসো। দয়া করো পায়ে পড়ি, আমাকে আমাকে জলনিমগ্ন মননাপন্ন ব্যক্তির যেমন মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত ঘটনাবলী স্পষ্ট মনে পড়ে, তেমনি সেই দ্বাররুদ্ধ গাড়ির গাঢ় অন্ধকারের মধ্যে হেমশশীর মনে পড়িতে লাগিল প্রতিদিন আহারের সময় তাহার বাপ তাহাকে সম্মুখে না লইয়া খাইতে বসিতেন না। মনে পড়িল তাহার সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল হইতে আসিয়া তাহার দিদির হাতে খাইতে ভালোবাসিত। মনে পড়িল সকালে সে তাহার মায়ের সহিত পান সাজিতে বসিত এবং বিকেলে মা তাহার চুল বাঁধিয়া দিতেন। ঘরের প্রত্যেক ক্ষুদ্র কোণ এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র কাজটি তাহার মনের সম্মুখে জাজ্বল্যমান হইয়া উঠিতে লাগিল। তখন তাহার নিভৃত জীবন এবং ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলিয়া মনে হইল। সেই পান সাজা, চুল বাঁধা, পিতার আহারস্থলে পাখা করা, ছুটির দিনে মধ্যাহ্ন নিদ্রার সময়ে তাহার পাকা চুল তুলিয়া দেওয়া, ভাইদের দৌরাত্ম্য সহ্য করা, এ সমস্তই তাহার কাছে পরম শান্তিপূর্ণ দুর্লভ সুখের মতো বোধ হইতে লাগিল। বুঝিতে পারিল না এসব থাকিতে সংসারে আর কোন সুখের আবশ্যক আছে। মনে হইতে লাগিল পৃথিবীতে ঘরে ঘরে সমস্ত কুলকন্যারা এখন গভীর সুষুপ্তিতে নিমগ্ন। সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রের নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখের, তাহা ইতিপূর্বে কেন সে বুঝিতে পারে নাই। ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে জাগিয়া উঠিবে, নিঃসংকোচে নিত্যকর্মের মধ্যে প্রবৃত্ত হইবে, আর গৃহচ্যুতা হেমশশীর এই নিদ্রাহীন রাত্রি কোনখানে গিয়া প্রভাত হইবে, এবং সেই নিরানন্দ প্রভাতে তাহাদের সেই গলির ধারে ছোটখাটো ঘরকন্যাটির উপর যখন সকালবেলার চিরপরিচিত শান্তিময় হাস্যপূর্ণ রৌদ্রটি আসিয়া পতিত হইবে, তখন সেখানে সহসা কি লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে, কি লাঞ্ছনা, কি হাহাকার জাগৃত হইয়া উঠিবে।
হেম হৃদয় বিদীর্ণ করিয়া কাঁদিয়া মরিতে লাগিল, সকরুণ অনুনয় সহকারে বলিতে লাগিল, আপনার আপনার পায়ে পড়ি, এখনো রাত আছে, আমার মা আমার দুটি ভাই এখনো জাগে নাই। দয়া করুন, আমাকে রাখিয়ে আসুন, দয়া করুন। এক দ্বিতীয় শ্রেণীর চক্র শব্দমুখরিত রথে চড়াইয়া তাহাকে তাহার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বর্গলোক অভিমুখে লইয়া চলিল। ইহার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ পুনশ্চ আরেকটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ পথে চড়িয়া আর এক পথে প্রস্থান করিলেন। রমণী আকুণ্ঠ পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল। মোহিত মোহনের পূর্ব ইতিহাস হইতে এই একটিমাত্র ঘটনা উল্লেখ করিলাম। রচনা পাছে একঘেয়ে হইয়া ওঠে, এই জন্য অন্যগুলি বলিলাম না। এখন সে সকল পুরাতন কথা উত্থাপন করিবার আবশ্যকও নাই। এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিয়া রাখে এমন কোন লোক জগতে আছে কিনা সন্দেহ। এখন মোহিত শুদ্ধাচারী হইয়াছেন, তিনি আহ্নিক তর্পণ করেন এবং সর্বদাই শাস্ত্রালোচনা করিয়া থাকেন। নিজের ছোট ছোট ছেলেদিগকে যোগাভ্যাস করাইতেছেন এবং বাড়ির মেয়েদিগকে সূর্য চন্দ্র মরুদ্গমনের দুষ্প্রবেশ্য অন্তঃপুরে প্রবল শাসনে রক্ষা করিতেছেন। কিন্তু এককালে তিনি একাধিক রমণীর প্রতি অপরাধ করিয়াছেন বলিয়া আজ রমণীর সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতম দণ্ডবিধান করিয়া থাকেন। ক্ষীরোদার ফাঁসির হুকুম দেওয়ার 2-1 দিন পরে বন্দিশালায় এসে উপস্থিত হলেন মোহিত মোহন। সুপ্রভাত জজ সাহেব, কেমন আছেন? আপনার পছন্দ মতো সব রকমের তরিতরকারি আজ সকালেই জেলখানার বাগান থেকে সংগ্রহ করে রাখা আছে। হ্যাঁ, সে আপনার অশেষ উপকার, কিন্তু আজ আমার যে অন্য কৌতূহল। কৌতূহল? হ্যাঁ, আমি একবার বন্দিশালায় যেতে চাই। আগামীকালের ফাঁসির আসামি কি যেন নাম? ক্ষীরোদা। হ্যাঁ, সে কি তার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করে অনুতপ্ত হয়েছে কিনা তা জানবার বড় কৌতূহল। আসুন আসুন জজ সাহেব, এইদিকে আসুন। বাবু বাবু আমার আংটি ফেরত দিন, আমার আংটি ফেরত দিন। ওটা তোর আংটি? হ্যাঁ, চুরি করে রেখেছিস? না না না, আমি চুরি করিনি। আমি দেখে বোঝা যাচ্ছে কার কাছে না, আমি না। এত দামি আংটি কি হলো? কে কলহ করছে? আগে ওই তো ক্ষীরোদা। স্ত্রীলোকের স্বভাবই এমনি বটে, মৃত্যু সন্নিকট, তবুও কলহ করতে ছাড়বে না। বোধহয় জমালয়ে গিয়ে জমদূতের সাথেও কলহ করবে। আগে তা যা বলেছেন। চলুন, যথোচিত ভৎসনা ও উপদেশ দ্বারা এখনই ওর অন্তরে অনুতাপ জাগানো উচিত। চলুন জজ সাহেব। চুরি আর কোথায় কি রেখেছিস দেখি? এই, কি হয়েছে সাহেব দেখুন, ও চুরি করেছে। শান্ত হও, দেখো জজ সাহেব এসেছেন। না জজ সাহেব, আমি চুরি করিনি। শান্ত হও, তুমি বলো। জজ সাহেব, ওর মাথার চুলের ভিতরে একটি আংটি লুকোনো ছিল, আমার চোখে পড়তে আমি আংটি কেড়ে নিয়েছি। ছি ছি ক্ষীরোদা, আজ বাদে কাল ফাঁসি কাটে ঝুলবে, তবু একটা আংটির মায়া ছাড়তে পারছো না? বুঝলেন সুপার সাহেব, মেয়েদের গহনাই সর্বস্ব। ওগো জজ বাবু, দোহাইও তোমার, ওকে বলুন আমার আংটিটা ফিরিয়ে দিতে। শান্ত হও, শান্ত হও। কই আংটি দেখি। তিনি হঠাৎ যেন জ্বলন্ত অঙ্গার হাতে লইলেন, এমনি চমকিয়া উঠিলেন। আংটির একদিকে হাতির দাঁতের উপর তেলের রঙে আঁকা একটি গুম্ফ সুশোভিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে এবং অপরদিকে সোনার গায়ে খোদা রইয়াছে বিনোদচন্দ্র। তখন মোহিত আংটি হইতে মুখ তুলিয়া একবার ক্ষীরোদার মুখের দিকে ভালো করিয়া চাহিলেন। 24 বৎসর পূর্বেকার আরেকটি অশ্রু সজল প্রীতি সুকোমল সলজ্জ শঙ্কিত মুখ মনে পড়িল। সে মুখের সহিত ইহা সাদৃশ্য আছে। মোহিত আর একবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন, তখন তাহার সম্মুখে কলঙ্কিনী প্রতিতা রমণী একটি ক্ষুদ্র স্বর্ণাঙ্গুরিকের উজ্জ্বল প্রভায় স্বর্ণময়ী দেবী প্রতিমার মতো উদ্ভাসিত হইয়া উঠিল।
আজকের মতো এইটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী শনিবার। আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের এবারের নিবেদন নষ্টমের উপাখ্যান। টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামী শনিবার পরবর্তী গল্প নিয়ে।